আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত একটা খবর ইউটিউবে দেখছি। আহ, ভি- প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জ এটা খোলা হয়েছে। এদের ভিআইপি অভ্যর্থনা জানানো হবে এবং আরও অনেক কিছু করা হবে। তা আমি একটা গল্প বলি কি যে এক লোক ওই ডাক্তারের কাছে গেছে। তা এখন ওনার নখ দিয়ে যে জায়গায় ওনার ওই বডিতে টাচ করে ওইখানে ব্যথা, আর উনি হয়ে যায়, ব্যথায় কাবু হয়ে যায়। কিন্তু ডাক্তার যখন ওনার শরীরে ওই ওই জায়গাটায় হাত দিয়ে চাপ দেয় তখন আবারও ওই ব্যথা থাকে না। তখন জিজ্ঞেস করে কি এখানে ব্যথা, উনি বলে না। কিন্তু ওই ভদ্রলোক ওই নখ দিয়ে যখন টাচ করে তখন উনি ব্যথা কাতর হয়ে যায়। এর মানে দাঁড়ালো কি যে ওনার শরীরে কোথাও ব্যথা না, ওনার ব্যথা হচ্ছে যে ওই নখের আগাটায়। তো এই নখের আগায় যদি চিকিৎসা করা হয় তাহলে পুরো শরীরেই তার সুস্থ। এখন প্রবাসীদের কষ্ট যেখানে, আপনারা তো সেখানে হাত দেন না। একজন প্রবাসী যখন দেশে থেকে ছুটি কাটায় আসে বা ছুটির আগে আসে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কান্নাকাটি করে ভারাক্রান্ত মনে এয়ারপোর্টের ভিতরে ঢুকে, তখন তার খাওয়ার কোনো রুচি থাকে না। আবার একজন প্রবাসী যখন 5 বছর 6 বছর 3 বছর 2 বছর পরে দেশে যায়, তখন তার ওই এয়ারপোর্টের ভিতরে তার একটা অস্বস্তিকর একটা যেটা আমি ফিল করি যে কখন এয়ারপোর্ট থেকে বাইর হব, এবং যদি পারতাম তো বাড়ির প্লেনটা বাড়ির উপরে নামাইতাম, কখন আমার মা আমার সন্তান আমার স্ত্রীকে জড়াই ধরবো। এই ফিল্ডটা তো ওইখানে তো আপনি ভিআইপি লাঞ্চে গিয়া 15 টাকায় কফি খাবো আমরা, কল্পনা করা যায় না। আমাদের তো ওই সময় খাওয়ার কোনো রুচি থাকে না। গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখেন, একজন প্রবাসী তাকে তো বাংলাদেশের মানুষ সুস্থভাবে মানে ভালোবাসা দিয়ে বিদায় দেয় না। একজন প্রবাসীকে ভেরিফিকেশন থেকে শুরু করে লুট করতে থাকে, আর একদম প্লেনে ওঠা পর্যন্ত লুট করার জন্য চেষ্টা করে। যেমন মনে করেন আমার বন্ধু, তিনি আসলো, তার এই দেশে থাকার এক্সপিরিয়েন্স প্রায় 18 বছর থেকে গেছে, তার লাইসেন্স আছে। উনি লাইসেন্স জমা দিচ্ছে কাতারের কোনো একটা ওনার লাইসেন্স দেখে ওনার ভিসা দিছে। উনি যখন কাতার ইন হইব তখন ওনার ওই লাইসেন্সটা অটোমেটিক, কাতারের আইডিটা হওয়ার সাথে সাথে ওইটা অটোমেটিক 100 রিয়াল দিলে 10 বছরের জন্য রিনিউ হয়ে যায়। সেইটার টেনশন উনি যেই মালিকের কাছে আসছে তার। কিন্তু ওনারা কি করলো, ওনারা বায়োমেট্রিক যে কার্ডটা, ওই কার্ডের যাওয়ার পরে ওনাকে বললো যে আপনার যে ড্রাইভিং ভিসায় যাইতেছেন, আপনার লাইসেন্স দেখি। উনি লাইসেন্সটা দেওয়ার পরে দেখলো যে লাইসেন্সের রেনু নাই। কি বললো যে আপনার লাইসেন্সের রেনু নাই, আপনি যেতে পারবেন না। লাইসেন্সের রেনু নাই, আমি যেতে পারব না, এই কথা বলার অধিকার তো বায়োমেট্রিক ওইখানে নাই আছে। উনি দেখবে যে আমি দেশের ভিতরে কোনো ক্রাইম করছি কিনা, আমি দেশের ভিতরে কোনো খারাপ লোক ছিলাম কিনা। উনি এরপরে 10,000 টাকা নিয়ে ওই বায়োমেট্রিক কার্ডটা করে দিল। 10,000 টাকা নিয়ে যদি তুমি কইরা দিলা, এখন কেমনি করলা? ওই সময়কার বললা যে আপনি যাইতে পারবেন না। এই হলো আমাদের অবস্থা। আপনি দেখেন, খোঁজ করেন মিডল ইস্টের। আমি আমার পাসপোর্ট করার জন্য গেছিলাম, 3 মাসের ডেট দেওয়া হয়েছিল, কিন্তু আমার পাসপোর্টটা 3 মাস পরে যাওয়ার পরে তারা বলছে যে আপনি 7 মাস লাগবে পাসপোর্ট করতে, আপনি 7 মাস পরে আসেন, মিনিমাম 6 মাস পরে আসেন।
জিজ্ঞেস করলাম ভাই কেন, বললো যে পাসপোর্টের মেশিনে প্রবলেম আছে। তা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা যে বাইর হয়ে গেল, আর একটা পাসপোর্ট ছাপার মেশিন বাংলাদেশে নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার জন্য 7 মাস আমার অপেক্ষা করতে হইব। আমার দম এখন মানে যায় আর আসে। আল্লাহর কাছে আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ এই 7 মাসের মধ্যে আমার কোনো অসুস্থ, আমার পারিবারিক কোনো সমস্যা তুমি দিও না, কারণ আমি কীভাবে বাড়ি যাব। তো এই পাসপোর্টটা বানাইতে 7 মাস সময় লেগে জায়গা, আর আপনারা ওইখানটা ভিআইপি লাউঞ্জ খুলতেছেন। আমি যদি এই জায়গায় কষ্ট করে যদি ওই এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারি, ওই এয়ারপোর্টটাও কষ্ট করে আমি বেরিতে পারবো। এয়ারপোর্ট সাজাইয়া এয়ারপোর্টে আমারে ভিআইপি লাউঞ্জ দিয়া কোনো লাভ নাই। আমি অ্যাম্বাসির ভিতরে দেখছি 2 জন মহিলা, তাকে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে আজকে 3 মাস ধরে ঘুরতেছি এই দেশে যাওয়ার জন্য, আমার একটা টিকিটও দেয় না অ্যাম্বাসি, আর আমার যাওয়ার জন্য কোনো ব্যবস্থাও করে দেয় না। যেই পরিমাণে লোক প্রতিদিন অ্যাম্বাসির ভিতরে যায়, তাদের কাছে যদি 1 রিয়াল করে নিত, ওই 2 জন মহিলার 500-600 রিয়াল, 700 রিয়াল দিয়া, 1400 রিয়াল দিয়া ওই ওনাদের দেশে পাঠাতে পারত। কিন্তু এই ব্যবস্থাটা ওই 3 মাসও করতে পারেনি। এরপরে এই অ্যাম্বাসাডারের নিজের পকেট থেকেও তো দিতে পারে 1400 রিয়াল। কি তার বেতন কত? পারা না, ইচ্ছা করলে দিতে দেয় না। এখন এইগুলা আমরা বললে আমাদের উপর হইলো মানে ঝরিমরি আইব। এই কারণে আমরা অনেক সময় অনেক কিছু বলি না, নিজের মনের কষ্ট ওই ভিতরে রেখেই চলতে আছি। আর যতদিন এই প্রবাসে থাকতে হয়, আমাকেও কপাল ভালো করা নিয়ে আপনারা হুদা হামতাম করেন না, কারণ আমাকেও কপালই খারাপ। কারণ কপাল খারাপ না হইলে আমরা কেন বউ বাচ্চা রাখিয়া এই প্রবাসী পড়ে থাকবো? আমার কেন দেশে কর্মসংস্থান হইব না? আর আপনার এই 3 মাস দেখা গেছে যে 18 বছর ধরে বিয়া করছি, 18 বছরে বউর কাছে থাকতে পারি নাই মনে হয় 3 বছর, মানে ঘরে ভেঙে ছুটে। ওই পোলা কোন আন্দা বড় হয়ে যায়, তার যে ওই যে ছোট ছোট হাতের যে তার যে কথা, তার যে একটা ভালোবাসা পারি না আমরা দিতে নিগা। আমরা তো দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হয়েছে আমরা। কিন্তু অ্যাকচুয়ালি যারা প্রবাসী তাদের একটা অভিশাপ আছে। অভিশাপ না হইলে তারা কেন এই এত ওই এক মৌলবী কয় এইগুলো মূর্খ, অমুক কয় কামলা, অমুক মৌলবী কয় ওই এক ইয়ারে শুনলাম যে প্রবাসীরা নাকি ভোদাই। প্রবাসীরা যে কি মানে পরিমাণে অপরাধ করছে, আর প্রবাসীদের কপাল যে কি পরিমাণে খারাপ, মানে প্রতিনিয়ত মিডিয়ায় প্রবাসীকে নিয়ে একটা না একটা এই বাজে মন্তব্য এইগুলো হইতেই আছে। মানে এগুলো আপনারা চেঞ্জ করে কোনো লাভ নাই, আর চেঞ্জ করতেও পারবেন না, কারণ আমার নসিব খারাপ, বুঝছেন? এখন যারা আপনারা ভালো মন নিয়ে প্রবাসীদের জন্য কিছু করতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হলো কি, যে আমরা যারা প্রবাসে আছি, কমসে কম অ্যাম্বাসাডার এরা যদি আমাদের একটু হেল্প করতো, এই যে পাসপোর্টটা নিয়ে যে বিড়ম্বনা, এটা যদি আমাদের, কারণ প্রতিদিন প্লেন আইতেছে যাইতেছে, 1 বেলা না তাও 2 বেলা। আর যদি প্রবাসীদের পাসপোর্টগুলা একটা সিস্টেম থাকতো যে এই প্রবাসীদের পাসপোর্ট আগে দিয়ে দাও, দেশের 2 দিন পরে লেট হয়, সমস্যা নাই। এই যে আমরা অনেক সময় অনেক মালিকের সমস্যার মধ্যে পড়ি, আমাদের অ্যাম্বাসাডার যদি একটু হেল্প করতো, একজন মানুষ বিনা কারণে হয়তো দেখা যায় তার ক্যান্সেল করে দিল, কিন্তু যদি অ্যাম্বাসাডার এটার একটা উদ্যোগ নিত যে ওই মালিকরে প্রশ্ন করা হইতো, বা মালিকরে পয়লা যদি
চেঞ্জ করা যেত যে তোর এই লোকটা লাগবো না, তুই তুই কর, ক্যান্সেল না করে তুই ওরে লেটার দিয়ে দে, অন্য মালিকে কাজ করুক। কিন্তু অ্যাম্বাসাডার এই দেশে কী জন্য আছে আমরা জানি না, আর কাজ কি আমরা আজও পর্যন্ত জানি না। আমরা ওই যে 5 বছর 10 বছর পরে একদিন যাই, পাসপোর্টটা জমা দেই, ওরকম 7 মাস 6 মাস আমরা ওই পরে আবার একদিন যাই, পাসপোর্ট আনি, এই আমরা জানি অ্যাম্বাসাডারের কাজ। আর যে কী কাজ অ্যাম্বাসাডার এটা আমি জানি না। দেখেন, আমি 1998-তে পাসপোর্ট করছি, তখন ছিল না আইডি কার্ড, ছিল না ওই আপনার ওই যে জন্ম নিবন্ধন। তা আমার পাসপোর্ট আমি করছি ওই সময় আমার বাবার নাম মায়ের নাম আমি যেমনি আমার মনে ছিল আমরা লিখে দিছি, হয়ে গেছে গা। কিন্তু এরপরে আমার বাবা যখন কার্ড করছে, তার আইডি কার্ড তার মতো তার নাম দিছে, নামে ঠিকই দিছে, স্পেলিং একটু এইদিকে গড়বড় হয়েছে। আমার মায়ের নাম ঠিকই আছে, স্পেলিং একটু গড়বড় হয়েছে। কিন্তু ওই কারণে এখন আমার এই যে মানে যে নতুন পাসপোর্ট আছে, এই পাসপোর্ট হইতেছে না। এখন আমার মা বাবার ওই আইডি নিয়ে যাইয়া আমার আইডি সংশোধন কইরা তারপরে আমার এই পাসপোর্ট করতে হইব। কিন্তু এই জিনিসটা অনেক বড় কিছু না। যদি ইচ্ছা করে সরকারে 1 মিনিটের মধ্যে সলভ করতে পারে, যদি এই অ্যাম্বাসেডার ইচ্ছা করে 1 মিনিটে সলভ করতে পারে, যা অ্যাম্বাসেডারের দায়িত্ব দেওয়া হোক যে আপনি যে পৃথিবীর বাংলাদেশের যত অ্যাম্বাসেডার আছে সব অ্যাম্বাসির দায়িত্ব দেওয়া হোক যে এই কার্ডগুলারে সংশোধন করে দেওয়া হোক। কী হয়, আমি আমার বাবা মার আইডি আনবো, আমার আইডি আনবো, 3টা আইডি এক করে ওই স্পেলিংগুলো ঠিক করে দেব, দিয়া ফরম্যাট করে দেব, হয়ে জায়গা শেষ। এইটা নিয়ে তো অনেক কিছু লাগে না, কিন্তু আমাদের দেশে অনেক কিছু লাগে। আমাদের দেশে এর কারণে হাজার হাজার টাকা আমার পকেট থেকে যাইব, আমার অনেক মানুষের তেল দিতে হইব, অনেক কিছু আমার করতে হইব। আবার একজনে বলবো যে আপনি তো রাস্তায় চিনেন না, এই রাস্তায় ঢুকলেন না, ওই ঢুকলে আপনার এই জিনিসটা তাড়াতাড়ি হইব। এই হলো পরিস্থিতি ভাই। দেখেন, মিডল ইস্টের যে কোনো দেশের আইডিটা, মিডল ইস্টের যে ওয়েবসাইট আছে, সব দেশের একটা ওয়েবসাইট আছে, ওইখানে আইডিটা মারলে 1 মিনিট লাগে না, ফরম্যাট করলে ওই আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে হয় এই লোকের আকাম আছে এতদিন পর্যন্ত, এতদিন লাইসেন্স আছে, এতদিন পর্যন্ত মেয়াদ, এই লোকের একটা গাড়ি আছে, গাড়ির ইস্তেমারা এতদিন পর্যন্ত আছে। কিন্তু আমি যদি কোনো কারণে ভুলে আমার এই আইডিটা যদি আমি দেশে বাসায় ফালাই বা আমি যদি এই দেশ থেকে না নেই, তাহলে কী হবে জানেন? ওই এয়ারপোর্টে আমার আটকাইতে হবে, আপনার আইডি নাই, আপনি যাইতে পারবেন না। কিন্তু এই অধিকার কি বাংলাদেশের এয়ারপোর্টে আছে? আমি আইডি ছাড়া যদি আমি না ঢুকতে পারি, তাহলে আমি কাতারে আছি, আমি সৌদি আছি, আমি সৌদি এয়ারপোর্টে আসলে তাগো দায়িত্ব আমার তার দেশে ঢুকাইব না ঢুকাইবে। কিন্তু বাংলাদেশের তো কোনো অধিকার নাই। বাংলাদেশে এই কথাটা বইলে আতঙ্ক সৃষ্টি করে 50,000 টাকা দেন, আমরা এটা সলভ করে দিই, 20,000 টাকা দেন, এটা আমরা সলভ করে দিই। এই হলো পরিস্থিতি। এখানে ভাই এগুলো বইলে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনারা যারা বর্তমান উপদেষ্টা আছেন, জানি না ভিতরে কি মুখে তো বলেন যে হ্যাঁ বাংলাদেশ প্রবাসীদের জন্য আমরা কিছু করতে চাই, করব। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি যে সমস্যাগুলো বললাম এগুলা যদি আপনাদের খোঁজ নেন, যদি আমার এই কথাগুলা আসলে সত্য হয়ে থাকে, তাহলে আমরা সকল প্রবাসী চাই যে এই জিনিসগুলো সলভ হোক এবং পাসপোর্ট অফিসের দালালের দূরত্ব থেকে আমাদের রক্ষা করেন। দালাল
যে খারাপ করে তা না, দালালের কাজ ভালোই করে। দেখা গেছে দালাল আমার কাছ থেকে 5,000 টাকা খাইলো, কিন্তু আমি একজন প্রবাসী, 5,000 টাকা আমার 5 দিন চলে যেত, 10 দিন চলে যেত। ওই টাকাটা আমার দালালের পকেটে যাইতেছে। যেটা আমি বৈধ বাংলাদেশি, আমার পাসপোর্টটা রিনিউ করতে গেলে তো আর কিছু লাগে না, কিন্তু রিনিউ করতে গেলেও ওই দালালের কাছেই যাইতে হয়। এখন দেখেন, যদি আপনারা পারেন আমাদের এর থেকে উদ্ধার করতে, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।